হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শার্প কনসেপ্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটির আজকে হবে লেকচার 17। আমরা আলোচনা করছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন নিয়ে। আজকে তারই হবে পার্ট 13। আর আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি, তোমরা আগের ভিডিওর সিরিজগুলো অবশ্যই দেখে নিও এবং নোট ডাউন করে পড়তে থাকো। না হলে কি হবে, তোমরা যদি হঠাৎ করে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 দেখতে চালু করো, তোমাদের কি হবে, ব্যাপারটা বুঝতে সমস্যা হবে, ঠিক বুঝতে পারবে না, কানেক্ট করতে পারবে না। আর সেই জন্যই হচ্ছে গিয়ে বলা, আমার আগের ভিডিওর সাথে পরবর্তী ভিডিওগুলো সব কানেক্টেড হবে। একটা মিস করলে কিন্তু পরেরটা দেখতে অসুবিধা হবে। তো অবশ্যই বলবো যে তোমরা যারা আগের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এই ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। কি হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর ব্যাকগ্রাউন্ড একটু সম্বন্ধে বুঝি। দেখো, আমরা জানি 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলে অনেক নিজের ডিমান্ড গুলো তারা করতে চালু করলো। হ্যাঁ, লর্ড ড্যাফটিনের কাছে বললো যে অ্যাডমিনিস্ট্রেশন কিছু চেঞ্জ আনতে হবে, লেজিসলেটিভ কিছু চেঞ্জ আনতে হবে। তো তারা নিজেরা বিভিন্ন রকম ডিমান্ড করতে চালু করলো এবং বলল যে এই যে অ্যাডিশনাল মেম্বার্স যারা রয়েছে, ঠিক আছে, তাদের সংখ্যা কত আছে সেন্ট্রাল প্রভিন্সে বা সেন্ট্রাল লেজিসলেচারে, কত আছে, ওই 6 থেকে 10। তারা বললো এই বাবা, এই 6 থেকে 10 জন মিলে এত বড় দেশের ডিসিশন নেবে? এই মেম্বার সংখ্যা আরো বাড়াতে হবে, ইন্ডিয়ানদেরকে ইনক্লুড করতে হবে বেশি করে। তো যাই হোক, এইটা ছিল ব্যাকগ্রাউন্ড, যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এর পরে নতুন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আনা 1892-এ। কেন? কারণ তার মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য। তো কন্ট্রোল অফ গভর্নমেন্ট, তো আমরা জানি কন্ট্রোল অফ গভর্নমেন্ট কার হাতে ছিল। আমরা জানি ব্রিটেনে কে বসেছিল, সেক্রেটারি অফ স্টেট। তারই এজেন্ট হিসাবে কাজ করছিল ইন্ডিয়াতে কে, ভাইসরয়। এখানে নতুন কিছু চেঞ্জ নেই, একই রকমই রয়েছে এই কন্ট্রোল অফ গভর্নমেন্ট, কোনো তাতে পরিবর্তন নেই। অ্যাডমিনিস্ট্রেশনে কি চেঞ্জ হলো? অ্যাডমিনিস্ট্রেশনেও কিছু চেঞ্জ নেই, কারণ আমরা জানি ভাইসরয়, তার এক্সিকিউটিভ কাউন্সিল কজন মেম্বার আছে? 6 জন, এবং 6 জনের কাছে কি আছে? পোর্টফোলিও। ঠিক আছে, 6 জনের কাছেই পোর্টফোলিও আছে। তো এখানেও কোনো চেঞ্জ হলো না অ্যাডমিনিস্ট্রেশনে। ঠিক আছে, এবার আসছি সেন্ট্রাল লেজিসলেচারে। তো সেন্ট্রাল লেজিসলেটিভে বা সেন্ট্রাল লেজিসলেচারে কি চেঞ্জ হলো একটু বুঝি। তো আমি আগেই বললাম কিছুক্ষণ আগেই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ডিমান্ড করতে চালু করেছিল। কি কি ডিমান্ড করতে চালু করেছিল? বলেছিল যে নাম্বার অফ মেম্বার, অফ অ্যাডিশনাল মেম্বার, সেটা ইনক্রিজ করতে হবে। এটা তাদের প্রথম দাবি ছিল। ঠিক আছে, কারণ অ্যাডিশনাল মেম্বার ছিল 6 থেকে 10 জন। আর এখন তো দেশ কি হচ্ছে, দেশের টেরিটরি তো বেড়েই আছে, এবং এই 6 থেকে 10 জন মিলে কি হচ্ছে, দেশের কি ঠিকঠাক ভাবে ডিসিশন নিতে পারবে? অবশ্যই পারবে না। তার জন্য কি দরকার? মেম্বারকে বাড়ানো দরকার। ঠিক আছে, তো সেই জন্য তারা বলছে যে ইনক্রিজ দ্য মেম্বার অফ অ্যাডিশনাল মেম্বার। তো তারপরে কি বলছে, যে ভাইসরয় কেন অ্যাডিশনাল মেম্বারদেরকে নমিনেট করবে? তারা ইলেক্টেড হয়ে আসবে। কেমন? তো ভাইসরয় যদি সব অ্যাডিশনাল মেম্বার গুলোকে এইভাবে নমিনেট করতে থাকে, তো তো ভাইসরয় নিজের পছন্দের মতন মেম্বারকে নমিনেট করবে, তাই না? তো সেখানে তো কোনো ফল হবে না। তো সেই জন্য তারা দাবি করেছিল যে অ্যাডিশনাল মেম্বার শুড বি ইলেক্টেড রাদার দেন বিং সিলেক্টেড অর নমিনেটেড বাই ভাইসরয়। ঠিক আছে, তারপরে দাবিটা কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবি করেছিল যে সেন্ট্রাল লেজিসলেটিভে বা সেন্ট্রাল লেজিসলেচারে এতদিন ধরে কি ওই ফাইন্যান্স বিল নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কেউ কাউকে প্রশ্ন করতে পারবে না, কিছু আলোচনা হবে না। ভাই কেন? তাই না? দেশের টাকা কি হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপার নিয়ে আলোচনা না হলে কি হয়? তো ইন্ডিয়ান আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দাবিটা করতে চালু করলো, সবাইকে বলতে চালু করলো যে কি, যে ভাই এই ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে যাতে আলোচনাটা করা হোক, না হলে খুব চাপ আছে। আইএনসি আরো দাবি করলো, যে বললো মিলিটারি এক্সপেন্সেস, ব্রিটিশরা কি করছিল, মিলিটারি পেছনে খুব এক্সপেন্সেস করে দিয়েছিল, সেই জন্য অন্যান্য জায়গায় টাকা লাগাতে পারছিল না, খরচ করতে পারছিল না, দেশের সমস্যা হচ্ছিল। সেই জন্য কি হয়েছে, তারা বললো যে মিলিটারি এক্সপেন্সেস যেটা আছে সেটা কমিয়ে আনতে, রিডিউস করতে। আইসিএস এক্সাম, ঠিক আছে, সিভিল সার্ভিস কোথায় গিয়ে দিতে হতো? লন্ডনে গিয়ে দিতে হতো। তো তারা বললো যে লন্ডনে গিয়ে দেওয়াটা চাপ হচ্ছে, তো এটা ইন্ডিয়ায় আয়োজন করা হোক।
আইসিএস এক্সামটা। এই ছিল তো মোরাললেস আমাদের কার দাবি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দাবি। এবং এই দাবিগুলো কতটা মানা হলো কতটা মানা হলো না, চলো এবার আমরা ভালো করে দেখি। ঠিক আছে, তো সেন্ট্রাল লেজিসলেটিভের ডায়াগ্রামটা একটু বুঝতে হবে আমাদেরকে। কেমন? তো কিছু চেঞ্জ আনা হলো, কি চেঞ্জ আনা হয়েছে দেখি। এখানে আমি আঁকবো একদিকে এক্সিকিউটিভ, একদিকে লেজিসলেশন। এক্সিকিউটিভ আরেকদিকে লেজিসলেচার। এক্সিকিউটিভে কি ছিল? ভাইস রয়। ঠিক আছে, তার আন্ডারে কি ছিল? 6 জন এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, এদের প্রত্যেকের কাছে কি ছিল? পোর্টফোলিও ছিল। ঠিক আছে, এটা আমি আগেই বলেছিলাম। এই তো গেল এক্সিকিউটিভের গল্প। লেজিসলেটিভ, লেজিসলেটিভ কি হলো? সেখানে ছিল অ্যাডিশনাল মেম্বার্স। কেমন? তো অ্যাডিশনাল মেম্বার আগে কজন ছিল? 6 থেকে 10। এখন সেটার নাম্বারটা বাড়িয়ে দিয়ে করে দেওয়া হলো 10 থেকে 16। ঠিক আছে, তার মানে এই অ্যাডিশনাল মেম্বারে দুটো ভাগ ছিল আমরা জানি। একটা আছে অফিসিয়াল, আর একটা আছে নন অফিসিয়াল। কেমন? অফিসিয়াল মেম্বারকে রাখা হলো 6 জন থাকবে অফিসিয়াল মেম্বার। এই 6 জন মেম্বারকে কে নমিনেট করছে আমরা জানি? অফিসিয়াল মেম্বার নমিনেটেড বাই ভাইস রয়। ক্লিয়ার? এটা তো খুব জেনারেল, এখানে কোনো কিছু চেঞ্জ করা হলো না। এবারে নন অফিসিয়াল মেম্বারে কি করা হলো? চেঞ্জ আনা হলো, পরিবর্তন আনা হলো। নন অফিসিয়াল মেম্বারের সংখ্যা করে দেওয়া হলো 10। ঠিক আছে, এই 10 জনের মধ্যে কোথা থেকে কজন কজন আসছে? এই 10 জনের মধ্যে 5 জন। ঠিক আছে, 5 জন আসছে। একে কে নমিনেট করছে? একে ভাইস রয় নমিনেট করবে। ভাইস রয় নমিনেট করবে এই 5 জনকে। ক্লিয়ার? নমিনেটেড বাই ভাইস রয়। ঠিক আছে, তারপরে 4 জন। 4 জন কোথা থেকে আসছে? এরা নমিনেটেড বাই বোম্বে, বেঙ্গল, মাদ্রাস আর নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, এইখান থেকে আসছে। ঠিক আছে, 5 4 9, আর বাকি রইল 1 জন। এই 1 জন মেম্বার কোথা থেকে আসছে? এই 1 জন মেম্বার আসছে চেম্বার অফ কমার্স ইন ক্যালকাটা। চেম্বার অফ কমার্স ইন ক্যালকাটা। এই হলো গিয়ে কি টোটাল ডিভিশন। ক্লিয়ার? তার মানে আমি আরেকবার গল্পটা বুঝিয়ে দিচ্ছি। গল্পটা কি হলো? এক্সিকিউটিভে তো কোনো চেঞ্জ হয়নি, আমরা আগেই পড়লাম। অ্যাডমিনিস্ট্রেশনে কোনো চেঞ্জ হয়নি। এক্সিকিউটিভে একজন ভাইস রয় রয়েছে। ঠিক আছে, ভাইস রয় রয়েছে, তার 6 জন এক্সিকিউটিভ কাউন্সিলর রয়েছে, তো তাদের কাছে 6টা পোর্টফোলিও আছে। এবার আসছি লেজিসলেটিভে। হ্যাঁ, লেজিসলেটিভে কি ছিল? অ্যাডিশনাল মেম্বার ছিল। অ্যাডিশনাল মেম্বারের সংখ্যা কজন ছিল? 6 থেকে 10 জন ছিল। এবারে এটাকে বাড়িয়ে দেওয়া হলো। বাড়িয়ে কজন করে দেওয়া হলো? 10। মিনিমাম 10, ম্যাক্সিমাম 16 জন। এবং তাদের ফরমেশন গুলো চেঞ্জ করে দেওয়া হলো। তো অ্যাডিশনাল মেম্বারে কি আছে? অফিসিয়াল মেম্বার থাকবে, নন অফিসিয়াল আমরা আগের ভিডিওতেই পড়েছিলাম। অফিসিয়াল মেম্বারে কজন থাকবে? 6 জন থাকবে। ঠিক আছে, এই 6 জনকে নমিনেট কে করবে? এই 6 জনকে নমিনেট করবে ভাইস রয় নিজে, অফিসিয়ালের ক্ষেত্রে। এবং নন অফিসিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডিভিশনটা কি হচ্ছে? 5 জন নন অফিসিয়ালের 5 জনকে নমিনেট করবে ডাইরেক্ট ভাইস রয়। ঠিক আছে, 4 জন, এই 4 জন নমিনেট হয়ে আসবে বাংলা, বোম্বে, মাদ্রাস এবং নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স থেকে। আর বাকি রইল কি? 1 জন। 1 জন নমিনেট হয়ে আসবে চেম্বার অফ কমার্স ইন ক্যালকাটা থেকে। টোটাল হয়ে গেল 10 জন। এইবারে আক্ষরিক অর্থে আমরা বুঝতে পারছি যে ভাইস রয় কি এতদিন ধরে টোটাল এই অ্যাডিশনাল মেম্বারদেরকে নমিনেট করছিল, কিন্তু এখন কি হচ্ছে? এখন দেখো ভাইস রয় তাদেরকে পুরোপুরি নমিনেট করছে না। ক্লিয়ার? তো একটুখানি
ছাড় হয়ে গেল, ভাইসরয় শুধু নমিনেট করছে অফিসিয়াল মেম্বারদেরকে, আর এই 10 জন নন অফিসিয়ালের মধ্যে মাত্র 5 জনকে ভাইসরয় নমিনেট করে আসছে, আর বাকি কি অন্যান্য জায়গা থেকে নমিনেটেড হয়ে আসছে। ক্লিয়ার? আমি এটাই লিখেছি পরের স্লাইডে। দেখো চেঞ্জেস কি হলো, অ্যাডিশনাল মেম্বার কি হলো, 10 থেকে 16 হয়ে গেল। অফিসিয়াল 6 জন ছিল নমিনেটেড বাই ভাইসরয়, নন অফিসিয়াল 10 জন। আউট অফ 10, 5 nominated by Viceroy, 4 nominated by Provincial Assembly of Bombay, Bengal, Madras and Northwest Frontier Province। কেমন? আর একজন নমিনেট হয়ে আসছে কোথা থেকে, চেম্বার অফ কমার্স ইন ক্যালকাটা থেকে। আমরা দেখতে পাচ্ছি সব সদস্যই ভাইসরয় দ্বারা নমিনেট হয়ে আসছে না আগের মতো, ভাইসরয় শুধু নমিনেট করছে 5 জন নন অফিসিয়ালকে আর 6 জন অফিসিয়ালকে। ঠিক আছে, টোটাল 11 জনকে ভাইসরয় নমিনেট করছে। এবারে তোমরা দেখো এই জায়গাতে এখানে আছে অ্যাডিশনাল মেম্বার কত, ধরলাম 16 জন। ঠিক আছে, 10 থেকে 16 জন। আর ভাইসরয় কি হয়েছে, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কজন আছে, 6 জন আছে। বাট তোমাদের তো মনে হতেই পারে যে ভাইসরয় কি করছে, ভাইসরয় দেখো এখন টোটাল এই যে মেজরিটি, মেজরিটিটা কিন্তু মনে হচ্ছে এখন অফিসিয়াল মেম্বার নন অফিসিয়ালদের কাছেই আছে। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে এই মেজরিটি নন অফিসিয়ালদের কাছেই আছে, কিন্তু গল্পটা এখানটা একটু অন্যরকম আছে। কেমন? দেখো এখানে বলা হলো যে মেজরিটি মেম্বার সবসময় এই অফিসিয়াল অফিসিয়াল মেম্বার এবং এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার, এই দুটো যতজন আছে এই দুটোকে মিলে মেজরিটি সব সময় নন অফিসিয়ালদের থেকে বেশি থাকে। তার মানে কি হলো, অফিসিয়াল কতজন আছে, অফিসিয়াল আছে 6 জন, আর এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার কত আছে, 6 জন। 6 দুগুণে 12 জন, 12 জন কে বেশি, অবভিয়াসলি এরা বেশি, তাই না? নন অফিসিয়ালদের থেকে অফিসিয়াল প্লাস এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারদের সংখ্যা বেশি, এরা মেজরিটিতে বেশি। পরিষ্কার হলো? এইটা গেল কিছু চেঞ্জেস। ঠিক আছে, চলো আরো কিছু চেঞ্জেস কি আনা হলো, আরো কিছু চেঞ্জেস আনা হলো সেন্ট্রাল লেজিসলেটিভে। যে এখন বলা হলো যে ডিসকাশন রিলেটেড টু ফাইন্যান্স নাও অ্যালাউড, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটারে ডিসকাশন করা যেতে পারবে, কিন্তু ভোট করা যেতে পারবে না। কেমন? কিন্তু কেউ সেই ফাইন্যান্সিয়াল বিলে বা ফিনান্স বিলে ভোট করতে পারবে না। তারপরে আরো কি বলা হলো, এই অ্যাডিশনাল মেম্বাররা, ঠিক আছে, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারদেরকে তাদের পোর্টফোলিও সম্বন্ধে তারা কি কাজ করছে আগের কাউন্সিল অ্যাক্টে কি ছিল জিজ্ঞাসাই করতে পারবে না, কিন্তু এখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 তে এরা এখন জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, 6-7 দিন আগে থেকে তাদেরকে একটা জানান দেওয়া হতো যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে তারা জিজ্ঞাসা করতে পারতো। বাট হ্যাঁ, শুধু ওই কোশ্চেনটাই জিজ্ঞাসা করলো, তারপরে ওই কোশ্চেনের সাপেক্ষে কাউন্টার কোশ্চেন সে করতে পারবে না। ওটা কেন হলো, সেটা কেন হলো, ওইটা করতে পারবে না। মানে তার মানেটা কি হচ্ছে, যে এখন অ্যাডিশনাল মেম্বাররা যেই কোশ্চেন গুলো বলবে শুধু সেগুলোই জিজ্ঞাসা করবে, তার আগেনস্টে কাউন্টার কোশ্চেন বা একে বলে সাপ্লিমেন্টারি কোশ্চেন সেটা করতে পারবে না। ঠিক আছে, মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন ওয়ার নট অ্যালাউড। পরিষ্কার হলো ম্যাটারটা? এই ছিল কি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলস এর চেঞ্জেস। এবার আসছি প্রভিন্সিয়াল লেজিসলেচার। কেমন? দেখো, তো প্রভিন্সিয়াল লেজিসলেচারের গল্পটা কি হলো, যে আমরা তো বলেছিলাম আগে সেন্ট্রাল লেজিসলেটিভের স্ট্রাকচারের অনুযায়ী প্রভিন্সিয়াল লেজিসলেটিভের স্ট্রাকচার হবে, সেখানেও তাই থাকবে। কি থাকছে, এক্সিকিউটিভে একজন লেফটেন্যান্ট গভর্নর থাকবে, তার আন্ডারে কি থাকছে, এক্সিকিউটিভ কাউন্সিলসরা থাকছে তার আন্ডারে, এবং এই অ্যাডিশনাল মেম্বাররাও থাকছে সেখানে প্রভিন্সে, প্রত্যেকটা প্রভিন্সে। সেখানে কি পরিবর্তন আনা হলো, সেখানেও কি করা হলো, অ্যাডিশনাল মেম্বারদের নাম্বার বা সংখ্যা সেটাও ইনক্রিজ করে দেওয়া হলো। কেমন? একটা বিশাল বড় চেঞ্জ। দ্য অ্যাডিশনাল মেম্বার নাম্বার ওয়ার ইনক্রিজ। তারপরে কি হলো, এই যে অ্যাডিশনাল মেম্বারসরা, এরা কি হলো বিভিন্ন জায়গা থেকে ইলেক্ট হয়ে আসবে। কোথা কোথা থেকে, যেরকম বিভিন্ন ইউনিভার্সিটিস থেকে ইলেক্ট হয়ে আসবে, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিনদার, চেম্বার অফ কমার্স।
তার মানে এই অ্যাডিশনাল মেম্বার কি হলো, প্রত্যেকটা প্রভিন্স অনুযায়ী বাড়ানো হলো। কেমন? কারণ প্রত্যেকটা প্রভিন্সের নিডস আলাদা, ঠিক আছে, কম বেশি প্রত্যেকটা প্রভিন্সেই থাকতো। তো সেই প্রত্যেকটা প্রভিন্সের অ্যাডিশনাল মেম্বারদের যা আগে সংখ্যা ছিল এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হলো। এবং এই যে অ্যাডিশনাল মেম্বারসের যে নাম্বার বাড়ানো হলো, তারা কোথা থেকে আসতো? ইলেক্ট হয়ে আসতো। ইলেক্টেড কোথা থেকে? ইউনিভার্সিটিজ, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটিজ, জমিনদার আর চেম্বার অফ কমার্স। এখান থেকে এখন অ্যাডিশনাল মেম্বাররা কি হতে থাকলো? ইলেক্ট হয়ে আসতে থাকলো। তার মানে আমরা এখন পুরোপুরিভাবে বুঝতে পারছি যে প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেশন, কেমন? প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেশন ওয়াজ ইনিশিয়েটেড থ্রু দিস অ্যাক্ট। ক্লিয়ার হলো? তার মানে ইনডাইরেক্ট ইলেকশন আমরা দেখতে পাচ্ছি, ইনডাইরেক্টলি মেম্বার গুলো কি হচ্ছে এখান থেকে ইলেক্ট হয়ে আসছে, যেরকম ইউনিভার্সিটি, বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটিস, তার জমিনদার, চেম্বার অফ কমার্স, এখান থেকে মেম্বাররা এখন ইলেক্ট হয়ে কোথায় ঢুকছে? প্রভিন্সিয়াল লেজিসলেচারে ঢুকছে। ক্লিয়ার হলো? এই হলো গিয়ে টোটাল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের স্ট্রাকচার। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, এবং নিচে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেটা যাতে তোমাদের বুঝতে পারো এবং তোমাদের নোটিফিকেশনটা চলে আসে। ওকে, চলো তাহলে বাই। নেক্সট ভিডিওতে আমরা আরো এরকম মজাদার টপিক নিয়ে আলোচনা করব, আর এরকম ডিটেলসে আলোচনা করব। ওকে, বাই।